নমস্কার, দেখছেন জেলার বার্তা। সপ্তাহের বাছাই করা খবর নিয়ে আমি সাথী আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। সরস্বতী পুজোয় মাতোয়ারা জেলাবাসী, আনন্দ উচ্ছ্বাসে মাতল স্কুল কলেজ থেকে পাড়ার মণ্ডপ। নিজেদের বসতবাড়ির জমি দান করে বিদ্যালয় তৈরির অনন্য নজির জঙ্গলমহলের সবর পরিবারের দুই ভাইয়ের। কুয়াশার জেরে ব্যাপক ক্ষতির মুখে সরষে চাষ, ক্ষতির মুখে তৈল উৎপাদন। খবর বিস্তারিতভাবে। স্কুল কলেজ থেকে পাড়ার মোড়ে বাণী বন্দনার আরাধনায় মাতল বাঁকুড়া জেলা। সকাল সকাল পুষ্পাঞ্জলি সেরে নিখুঁত বাঙালি সাজে বেরিয়ে পড়া, আড্ডা, হই হুল্লোড়। আর স্কুলে স্কুলে যখন খুদেরা মাতোয়ারা পুজোর আনন্দে, ঠিক সেই আনন্দে সামিল কলেজ পড়ুয়া কিশোর কিশোরীরা মাতল বাঙালির ভ্যালেন্টাইন। সব মিলিয়ে বাগদেবীর আরাধনায় রঙিন চিত্র ফুটে উঠল শহরময়। বিগত 14 বছর ধরে করে আসছি আমরা। আমাদের এই সদস্যবৃন্দরা সবাই মিলে পুজো পরিচালনা করে আসছি। মোটামুটিভাবে আমরা আমাদের মিলিত প্রয়াসে যতটা পারবো চেষ্টা করেছি। মোটামুটি 60-70 হাজার টাকা বাজেট করা আছে। পুজোকে কেন্দ্র করে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প, কম্বল বিতরণ এরকম কিছু কাজ করে থাকি। আমাদের পুলিশ প্রশাসন থেকেও ব্যবস্থা নেওয়া আছে। যে পরিবেশ, এই পরিবেশে আসতে পারি না প্রায় 6-7 বছর হলো। যতদিন চাকরি পেয়েছি আর কি, আগে খুব এনজয় করতাম সরস্বতী পুজোতে, আর আজকে আবার সেই জায়গায় আসতে পেরেছি। এই জন্য পুজো ক্লাবের প্রত্যেক সদস্যকে এবং সেখানে ধন্যবাদ আমন্ত্রণ জানার জন্য। দারুণ, বিশেষ করে স্কুল বয়েজ এবং কলেজ স্টুডেন্টস যারা আছে তারাই ম্যাক্সিমাম এটা আয়োজন করে থাকে, বাট তার বাইরেও অনেকে এটা পার্টিসিপেট করে, যার জন্য এই সরস্বতী পুজোটা এখন মানে পশ্চিমবঙ্গের মধ্যে ভালো একটা উৎসবে পরিণত হয়েছে। ঠিক আছে, আর সমস্ত নিয়মকানুন মেনে আমি পুজো ক্লাবের সেক্রেটারি এবং অন্যান্য সদস্যদেরকে বোঝাবো যে পুজোর সমস্ত নিয়মকানুন মেনে, সরকারি নিয়ম, অগ্নি নির্বাপন ব্যবস্থা, হ্যাঁ, এবং সমস্ত কিছু মেনে যেন যখন শুরু হয়েছে শেষটাও সেভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে শেষ হোক। বাঁকুড়া স্কুলডাঙ্গা রকেট গুলি প্রথমে মহিলারাই নিয়েছিলাম, চাঁদা তুলেছিল মহিলারা, কিন্তু শেষের দিকে মানে পুরুষেরা এসে আমাদেরকে অনেক সাহায্য করেছে, কারণ তাদের সাহায্য ছাড়া আমরা শেষ পর্যন্ত এটা সার্থক করতে পারতাম না। তবে 80% ক্রেডিট আমাদের। বাড়িতে বাড়িতে গিয়ে মোটামুটি আমরা চাঁদা কালেকশন করেছি, সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে দিয়েছে। এটা শুনুন, আমি বলবো যে মানুষের এটা একটা ভিতরে অন্তর্নিহিত ইচ্ছা, চাহিদা। কারণ সরস্বতী পুজোর দিন কেউ চায় না যে আমরা বাড়িতে রান্না করি। আমরা যারা আমি নিজের কথাই বলছি, বা আমার পাশাপাশি যারা বোনরা আছে মোটামুটি সবাই চাকরিতে নিযুক্ত, তবুও একটু সময় বের করে আমরা আনন্দ চাই। পরের দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। তার মধ্যে আরো যদি আমাদের মানে ঘাটতি পড়ে আমরা সেটা নিজেদের মধ্যে মিটিয়ে ফেলি। নিজেরা লেখাপড়া শিখতে পারেননি, সেই যন্ত্রণাটাই কুড়ে কুড়ে খাচ্ছিল ওদের। তাই সেই অজ্ঞানতার অন্ধকার দূর করে এগিয়ে আসা ওদের। বাঁকুড়ার জঙ্গলমহল অধ্যুষিত রায়পুর ব্লকের সবর পরিবারের দুই ভাই অগত্যা নিজেদের বসতবাড়ির 10 কাঠা জমি দান করে স্কুল গড়ার কাজ প্রসারিত করলেন। উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বিডিও। রাজ্যের 4টি আদিম জনগোষ্ঠীর মধ্যে খেড়িয়া সবর বা লুধা জনগোষ্ঠী অন্যতম। পাহাড়, জঙ্গল, নদী উপত্যকায় বসতি করে তুলত ব্যাধের এই বংশধরগণ।
বনের ফলমূল, পশু পাখি, জীবজন্তু শিকার করে জীবন জীবিকা চালাতো। সমাজের মূল স্রোতে আজও ফিরতে পারেনি তারা। বর্তমান শিক্ষা ব্যবস্থায় আজও সামিল হয়নি তাদের ছেলে মেয়েরা। বাঁকুড়ার রায়পুর ব্লকের 4টি ছোট ছোট শবর টোলার মধ্যে একটি হল সগরভাঙ্গা গ্রাম। 72টি পরিবারের বসবাস ওই গ্রামে। 2 কিলোমিটারেরও বেশি রয়েছে এই স্কুল। রায়পুরের শেষ সীমান্তে বাড়িকুল ঘেঁষা জঙ্গলময় এলাকায় গ্রামটির অবস্থান। এখনো শিক্ষার প্রসার ঘটেনি। এই গ্রামেরই বাসিন্দা 2 ভাই অশোক ও অনিল শবর দুজনেই শিক্ষার আলোয় না আসতে পারায় যন্ত্রণা বোধ করত। নিজেদের সমাজের ছেলে মেয়েদের জন্য একমাত্র সম্বল বসত বাড়ির 10 কাঠা জমি দান করলেন স্কুল গড়ার জন্য। তাদের এই কাজকে ত্বরান্বিত করার পুরো কৃতিত্বই রায়পুরের বিডিও দীপঙ্কর দাসের। ইতিমধ্যে 13 লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে স্কুল নির্মাণের কাজে। পাওয়া যাচ্ছে, সে বলেছিল যে তোমরা যদি জায়গা দাও তাহলে স্কুলটা এখানে হবে না, তোমাদের দূরে যেতে হবে না ছেলে মেয়েরা। তারপর থেকে যোগাযোগ করে ভিডিও সাহেব নিজে আসে, দেখি জায়গা দিয়ে ভিডিও সাহেবকে আপনারা বললেন যে হ্যাঁ আমাদের স্কুলের প্রয়োজন। হ্যাঁ, ভিডিও সাহেব কি বললেন? বললে যে আপনারা জমি দিলে বসে স্কুল হবে। আর দিয়ে আপনারা কজনে দিলেন জমি? আমরা 2 জন মিলে দিই। কে কে? অনিল শবর, অশোক শবর। আপনার কত বিঘা সম্পত্তি, জমি জায়গা কত আছে? জমি জায়গা নাই আমাদের এইটুকুই, মানে শেষ সম্বল ছিল। হ্যাঁ, শেষ সম্বল। সেটা দিয়ে দিলেন? টুকটাক পাট্টা দিয়েছে বাইরে। চাষ হয় না, চাষ হয়নি। কজন? ভিডিও সব বারবার আসতো, এসে যখন দেখতো যে তোমরা তো ছেলে মেয়ে স্কুলে যাই নাই, তখন বলছে তাহলে আমাদের স্কুলটাও দূর আর ওই জন্য যেতে খুঁজে নাই, গাড়ি ঘোড়া এখন একটু চলাচল করছে, এই জন্য বাচ্চারা যেতে খুঁজছে না। এই করে তখন সবাই বলছে তাহলে একটু জায়গা দিলে কোথাও একটা স্কুল তৈরি হইতে। তখন আমরা তো ভাই যুক্তি করলাম তাহলে আমরা একটু ছাড়া যাক। এইভাবে জায়গাটা কতটা জায়গা? 10 কাঠা। সেটা কি সরকারকে দেওয়া হয়েছে? হ্যাঁ, সরকারকে দেওয়া হয়েছে। কি হবে সেখানটায়? স্কুল তৈরি হবে। আসলে আমি যখন এই ব্লকে প্রথম বিডিও হয়ে আসি, আজ থেকে প্রায় 4.5 মাস আগে, তখন আমি কিছুদিন পরে শুনতে পাই যে শবর সম্প্রদায় এখানে বেশ 4-5টা পকেটে আছে, মানে 4-5টা গ্রাম পঞ্চায়েতে এনারা ছড়িয়ে ছিটিয়ে আছেন। আর সবচেয়ে বড় সংখ্যক শবর সম্প্রদায়গণ 72টি পরিবার নিয়ে আমাদের সোনাগাড়া গ্রাম পঞ্চায়েতের এই সগরভাঙ্গা গ্রামে এনারা বসবাস করছেন। তো আমি প্রথমে এখানে আসি এবং এখানে এসে আমি এনাদের মুখ থেকেই প্রথম এনাদের কথা শুনি। পরপর 3 দিন আমি এসেছি জাস্ট এনাদের কথা শুনতে এবং এনাদের পরিস্থিতি এনাদের কাছ থেকেই জানতে। তারপর আমি যখন দেখলাম নিজের চোখে এদের বাস্তব পরিস্থিতি, তখন আমি তারপরেও কতকগুলো ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়েছি, এখানে ডেভেলপমেন্ট মিটিং করেছি, অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি। আমার বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট যেমন সেলফ হেল্প গ্রুপকে নিয়ে আমি এখানে এসেছি, বা এগ্রিকালচার ডিপার্টমেন্টকে নিয়ে এসেছি, আমার বিএলআরও সাহেবদের নিয়ে আমি এখানে এসেছি। এবং আমি এটাই বোঝানোর চেষ্টা করছি সবাইকে যে আমরা সবাই মিলে যদি এই এলাকার ছোটখাটো উন্নয়ন সবাই মিলে যদি করতে পারি, তাহলে সামগ্রিকভাবে এই এলাকাটিকে আর পিছিয়ে পড়া এলাকার মধ্যে হয়তো আগামী 10 বছরের মধ্যে থাকতে হবে না। এবং আমি তারপরে মূল যে উদ্যোগটা প্রথমে নিয়েছিলাম, যে শবরদের মধ্যে একটা ট্রেন্ড আছে যে তাদের নিজস্ব বসতির বাইরে না বেরোনো। আমি প্রথমে বলেছিলাম যে আপনারা 5 জন করে আমার ব্লকে গিয়ে রিলিফ নেবেন, চাল, কম্বল, টাকা, ত্রিপল, এগুলোই। তো ওনারা প্রতিদিন 5 জন যেতেন এবং প্রথম রায়পুরমুখী হলেন এবং নিজস্ব এলাকা ছেড়ে বাইরে বেরোলেন। তারপর আমি এখানে আরো কয়েকবার এসে বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো নিয়েছি, স্যানিটেশন সহ হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প আমরা করেছি। তারপরে আমি যখন স্কুলের একটা প্রোগ্রাম দিলাম, তখন জমি পাওয়া যাচ্ছিল না। তখন এই 2 শবর ভাই, অনিল শবর এবং অশোক শবর, আমাকে তাদের শেষ সম্বল 10 কাঠা জমি আমাকে দিলেন, অর্থাৎ সরকারকে দিলেন এবং স্কুল করার জন্য, মূলত স্কুল করার জন্য। শিক্ষার হার খুবই কম। তো সেক্ষেত্রে আমার একটি কথা বলার, যে আমি এখানে দিতে এসেছিলাম এনাদের উন্নয়নের জন্য, আদপে শেষ পর্যন্ত দেখা গেল যে এনারাই আমাকে দিলেন এনাদের শেষ সম্বল, এনাদেরই উন্নয়নের জন্য, সামগ্রিক উন্নয়নের জন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। আমি সত্যি অভিভূত, খুবই খুশি, খুবই আপ্লুত। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।
আলুর পর এবার কুয়াশার কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়তে চলেছে বাঁকুড়া জেলার সরষে চাষ। কুয়াশার পাশাপাশি তাপমাত্রা দ্রুত ওঠানামায় খেরি পোকার ব্যাপক আক্রমণ ঘটছে সরষে জমিতে। এর ফলে জেলা জুড়ে তৈলবীজ উৎপাদনে ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ রাজ্যে তৈলবীজ হিসেবে সরষে উৎপাদনে বাঁকুড়া জেলা অন্যতম। এই জেলায় মোট প্রায় 2 লক্ষ বিঘা জমিতে প্রতি বছর সরষে চাষ হয়। চলতি বছরে শীত একটু আগেভাগেই বিদায় নিয়েছে, ফলে ওই জেলায় দ্রুত বাড়তে শুরু করেছে তাপমাত্রা। তবে মাঝে মাঝে পশ্চিমী হাওয়ার কারণে তাপমাত্রার পারদ কিছুটা নামলেও হাওয়া বন্ধ হতেই ফের তাপমাত্রা বাড়ছে। সঙ্গে প্রায় প্রতিদিনই দেখা মিলছে ঘন কুয়াশা। দ্রুত তাপমাত্রার ওঠানামা ও কুয়াশার প্রভাবে সরষে জমিতে জাব বা ভেড়ি পোকা দ্রুত বংশবৃদ্ধি ঘটছে। এই পোকা সরষের শীষ থেকে রস শোষণ করে খেয়ে ফেলায় শুকিয়ে যাচ্ছে গাছের শীষ, ফলে উৎপাদন ব্যাপক হারে কমার আশঙ্কা দেখা দিয়েছে। চাষিদের দাবি, অতিরিক্ত কুয়াশার প্রভাব থাকায় বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করেও বিশেষ সুফল মিলছে না। এই পরিস্থিতিতে দিশেহারা জেলার সরষে চাষিরা। জাব পোকার বংশবৃদ্ধির অনুকূল আবহাওয়া তৈরি হওয়াতে এই বিপত্তি বলে জানিয়েছে কৃষি দপ্তর। এখনই উৎপাদনে বড়সড় ঘাটতির সম্ভাবনা রয়েছে, এমনটাই মনে না করলেও চাষিদের জাব পোকা সম্পর্কে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে কৃষি দপ্তরের পক্ষ থেকে। কুয়াশার কারণে আমাদের মেড়ি ফেড়ে খুব জল দেখাচ্ছে, ক্ষতিও একটু হচ্ছে। হ্যাঁ, ফলন কিছু কমবে। কেন? মেড়িতে ওই যে আক্রমণ করেছে। কিরকম হচ্ছে? মেডি লেগে কি হচ্ছে? মেডি লেগে ওই যে ফুলগুলো শুকিয়ে ঝরে যাচ্ছে। ওষুধ দিচ্ছেন? হ্যাঁ, ওষুধ দিচ্ছি। ক্ষতি হচ্ছে যে কুয়াশা পড়ছে, পড়ার কারণে মানে মেডি ধরছে, মেডি ধরে কাজ হচ্ছে না, ওষুধও কাজ হচ্ছে না। ওষুধ দিচ্ছি, স্প্রে করছি বারবার। হচ্ছে মেডি লাগলে অসুবিধা হচ্ছে, মানে ওই মেডি লাগছে তো, মেডি লাগলে আমাদের প্রচন্ড। আর এই গাছ পেরিয়ে ধরুন ওষুধ দিয়ে বারবার ফুলের ক্ষতি হচ্ছে, ফুল ভেঙে যাচ্ছে, মানে পুরো গাছ তো, গাছ ভেঙে যাচ্ছে, ফুলের ক্ষতি হচ্ছে। কমতে পারে? হ্যাঁ, মেডি লাগলে তো ফলন কমবে দাদা, মেডি লাগলে তো ফলন কমবে, ওটা তো স্বাভাবিক। না ওষুধ দিলে তো কিছুই থাকবে না। ওষুধ স্প্রে করছি বলে এই মানে কিছুটা দেখাচ্ছি যে হ্যাঁ গাছ রয়েছে। আমরা প্রচন্ড পরিশ্রম করি, তবে পরে সরষে আপনি দেখুন আরো পাশাপাশি বাড়ি রয়েছে, প্রচন্ড অসুবিধার মধ্যে আছে এখন এই পরিস্থিতি। এবং সরষের ক্ষেত্রেও যেটা দেখা যাচ্ছে যে সিচুয়েশনটা খুব ফেভারেবল। এই সময় জাব পোকার একটা আক্রমণ বা এফিডসের আক্রমণ দেখা দেওয়া একটা প্রবণতা রয়েছে। চাষিদেরকে সতর্ক করা হয়েছে, তারা যেন এই জায়গাটা নজরদারি করেন। সেরকম কোনো লক্ষণীয় ভাবে যদি দেখা যায় যে আক্রমণটা যথেষ্ট হচ্ছে, সেখানে যেন কোনো আমাদের কন্ট্যাক্ট পয়জন অথবা অন্তর্বাহী কোনো একটা ঔষধের মাধ্যম দিয়ে সেগুলোকে যেন নিয়ন্ত্রণ করা হয়। শস্যের ক্ষেত্রে ক্ষতি হওয়ার তেমন কিছু এখনো লক্ষ্য করিনি। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। রাজ্যের 10টি মহিলা থানার মধ্যে বাঁকুড়াতেও চালু হয়ে গেল নবগঠিত মহিলা পরিচালিত শুধুমাত্র মহিলাদের জন্য থানা। বাঁকুড়া সদর মহকুমার অধীন এই থানার জন্য একজন অফিসার ইনচার্জ, 4 জন সহকারী ইনচার্জ ও 15 জন মহিলা কনস্টেবল নিয়োগ করা হয়েছে। বাঁকুড়া থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পেয়েছেন রমারানী হাজরা। মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে 10টা মহিলা থানার সূচনা করার পরে বাঁকুড়ার পুলিশ সুপার শ্রী মুকেশ, অতিরিক্ত পুলিশ সুপার রূপেশ কুমার ছাড়াও হাজির ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিক, পঞ্চায়েত প্রশাসক ও স্বেচ্ছাসেবী সংস্থার কর্তা ব্যক্তিরা। মহিলা থানার আনুষ্ঠানিক উদ্বোধনের দ্বার উদ্ঘাটনের পর থানায় আসা সাধারণ মানুষদের জন্য অপেক্ষা নামে একটি প্রতীক্ষালয়ও উদ্বোধন করা হয়। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। ওমেন সদর পিএস স্টার্ট হলেন, আমার মাননীয় স্যারেরা আছেন যারা আমাকে এই দায়িত্ব দিয়েছেন। অফিসার ইনচার্জ হিসাবে আমি এই দায়িত্ব নিয়েছি এবং এই দায়িত্ব আমি ভালোভাবেই পালন করব, যাতে আমার থানার জুরিসডিকশনের মধ্যে এবং যে একটা থানা আছে আমার বাঁকুড়া সদর সাব ডিভিশনের মধ্যে, সেই থানার যে সমস্ত কমপ্লেন এখানে লজ হবে এবং তার থেকে এফআইআর করা হবে এবং আমরা যেরকম ইনভেস্টিগেশনের প্রসেসিং করি সেই প্রসেসিং আমরা করব এবং চেষ্টা করব যাতে এই দায়িত্ব আমি ভালোভাবে পালন করতে পারি এবং আমার যে সমস্ত সহকর্মীরা থাকবেন তারাও যাতে এই দায়িত্ব ভালোভাবে পালন করে, আমি সেটা অবশ্যই প্রভাব ফেলবে। কারণ আমরা স্বতন্ত্রভাবে কাজ করতে পারবো, আরও আমরা তাদের কাছে গিয়ে তাদের প্রবলেমগুলো জানতে পারবো এবং তাদের যাতে সুবিধা দিয়ে দিতে পারবো, সেটা আমরা করবো। এখন নিয়ে নেব একটা ছোট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে রাখুন, দেখতে থাকুন জেলার বার্তা। জেলার প্রান্তে প্রত্যন্তে ছড়িয়ে আছে নানান স্বাস্থ্য কেন্দ্র, কোথাও অবহেলা, কোথাও আবার প্রশাসনিক দেখভালের অভাবে বেহাল অবস্থা স্বাস্থ্য পরিকাঠামোর। হাসপাতালগুলিতে রমরমিয়ে চলছে এই দালাল চক্র। হাসপাতালগুলির কোনায় কোনায় বাসা বেঁধেছে এই অসাধু দালাল ব্যবসা। নতুন সরকার পারবে কি ভাঙতে এই ঘুঘুর বাসা?
এই নিয়েই আমাদের ধারাবাহিক প্রতিবেদন। দেখতে চোখ রাখুন জেলার বার্তায়। ফিরে এলাম বিরতির পর। দিনভর হাড় ভাঙা খাটুনি, তবুও মেলে না প্রাপ্য মজুরি। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি থাকলেও প্রাপ্য মূল্য থেকে অনেক কম দাম পাচ্ছেন বাবুই দড়ি শিল্পীরা। বাজার দর পর্যাপ্ত না থাকায় অখুশি শিল্পীরা। বাঁকুড়া জেলার বেশ কিছু অংশের মানুষ যুক্ত বাবুই দড়ির কাজের জন্য। মূলত খাট চাওয়া থেকে আরো বিভিন্ন কাজে এই দড়ির প্রচলন সর্বাধিক। বাড়ির পুরুষরা ছাড়াও মহিলারাও যুক্ত থাকেন দড়ি উৎপাদনে। দড়ি তৈরি করতে সময় লাগে বিস্তর, কিন্তু সারাদিন খাটনির পর পর্যাপ্ত দাম পাওয়া থেকে বঞ্চিত থাকেন স্থানীয় দড়ি উৎপাদনকারী শিল্পীরা। কেজি প্রতি 12 থেকে 15 টাকা মূল্যে দাম দিয়ে বিক্রি করতে হয় তাদের, যার জেরে লাভের মুখ দেখা দুরস্ত। কোন রকমে মজুরিটুকুও পর্যাপ্ত মেলে না। পাশাপাশি এই দড়ি বিক্রি করার উপযুক্ত বাজার না থাকায় সমস্যাটা আরো চরম আকার ধারণ করে। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল এই শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের অবস্থাটা ফেরানোর, কিন্তু সহায়ক মূল্যে পাওয়া দুরস্ত। ন্যূনতম সাহায্য না মেলায় ক্ষুব্ধ তারা। যদিও জেলা শাসক অবশ্য জানিয়েছেন বিষয়টি নিয়ে আগামী দিনে উদ্যোগ নেওয়া হবে। এটা দড়িও হয়, আর এতটা তো সবটা দড়ি করা যায় নাই, এরা বিক্রি করে সঠিক দাম পান? সঠিক দাম অবশ্য পাইনি। কিরকম? হ্যাঁ, কিরকম? এই যে ধরুন এখন যেমন বাজার চলছে, গাড়ি যেটা লোড হচ্ছে 8 টাকা, আরো বেশি, কিন্তু আমরা পাচ্ছি কত? 7 টাকা, 6.5 টাকা, খুব বেশি হলে 7.5 টাকা, এর বেশি আমরা পাইনি। কেন? এই ওই যে যদি লোড যত বাড়বে এদিকেও তত বাড়বে, তত বেশি কিনবে। মানে যে গাড়ি যে লোড দিচ্ছে সেও তো কিনে বিক্রি করছে, সেও তো আবার গাড়ি 2 পয়সা লাভ চাই তো। আচ্ছা, বলছি এই যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বাবুই যারা উৎপাদন করে বা বাবুইয়ের যারা দড়ি বানায়, হ্যাঁ, তারা যাতে সঠিক দাম পায় সেটা দেখা হবে, সেটা কি হচ্ছে দেখা? না। কি বলুন? না, সেটা কই তো দেখা হচ্ছে, আর সঠিক দাম আমরা কই পাচ্ছি? কত পাওয়া উচিত আপনাদের? এখন বর্তমানে আমরা 8 টাকায় পাওয়া উচিত। এখন যেটা বাজার চলছে 8 টাকা কিলো, মানে 800 টাকা কুইন্টাল, কিন্তু আপনারা পাচ্ছেন সেখানে 6.5 টাকা, 7 টাকা, খুব বেশি হলে 7.5 টাকা পর্যন্ত। তাতে পোষাচ্ছে? এখন না পোষালে এখন বসে থাকে কি করব, মজুরিটাও যদি হয়। সমস্যা বলতে আমাদের বিক্রি করার জন্য এখানে লোকাল যে দোকানগুলো আছে ঠিক সেখানে আমরা বিক্রি করি, এবং সেটা কি দাম হওয়া উচিত বা সেটা তো আমাদের কিছু জানার নেই। আমরা দড়ি করে এখানে বিক্রি করি, তাদের যেটা তারা রেটটা দেয় আর কি। কি দামে বিক্রি করেন? দাম বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। দাম যেটা পাচ্ছেন সেটাই খুশি আপনারা? এখন না খুশি হতে উপায় তো নেই আমাদের, আমরা তো বিক্রি করে আমাদের তো এখানেই করতে হবে, বাইরে নিয়ে যাওয়ার মতো তো আমাদের সমর্থন নেই। কারো হয়তো 20 কিলো 20 কিলো হলো, সেটা যদি আমরা কি করবো, এখানে বিক্রি করতে হবে, যা দাম পাবো। কি দামে বিক্রি করেন? দাম যেমন মোটামুটি এখন কত চলছে ঠিক বলতে পারছি না, 12 টাকা থেকে আরম্ভ করে কোনো কোনো সময় 16 টাকা 17 টাকা এরকম হয়। থাকা টাইমে কার্য করে, তারপরে কার্য করে বাবুই তাবুই পাকাপাকি করি, বিক্রি সিক্রি করি, এইরকম ভাবে আর কি আমরা আপন যাপন করি। না, এই যে বাবুই দড়ি তৈরি করেন তাতে পোষায় আপনাদের? ঠিকভাবে পোষায় না, তবে কি বলো কষ্ট একটু বেশি হবে। হ্যাঁ, পয়সা সেরকম পাওয়া যায় না। হ্যাঁ, পরিশ্রমটা যে হিসাবে আমরা পরিশ্রম করি সেই হিসাবে পয়সা নেই। এখন তো ন্যাচারাল ফাইবার মিশনের মধ্যে যে যে ফাইবার এসছে তাদের উপরে তো আমাদের খুব লক্ষ্য রেখেছি। ওখানে বাবুই ঘাস সংক্রান্ত মিনিমাম কোনো সাপোর্ট প্রাইস কোনো প্রভিজন নেই। তাও যদি ডিমান্ড অনুযায়ী যদি ওকে খুব মার্কেটিং করতে অসুবিধা হয়, তাই যেভাবে আমাদের তেন্দুর পাতা হয় ওকে যদি এরকম তো একাও আমি করতে পারবো। এখন পর্যন্ত আমাদের কোনো উদ্যোগ নেয়নি কি মিনিমাম এত টাকা পাবে এত কেজি। এখন আমাদের ট্রেনিং গুলো দিচ্ছি এই বাবুই সবই ঘাস নিয়ে ক্যাপাসিটি বিল্ডিং করছি ওইসব মহিলাদের যে একে রেজ করে যারা যুক্ত আছে দড়ি বানানো কাজে। তো এই যদি কোনো ইস্যু থাকে তা আমি কনসার্ন ভিডিও সবকে ইনস্ট্রাক্ট করে দেখো কত টাকা পাওয়া উচিত, হাউ মাচ ইনপুট ইজ দেয়ার, হাউ মাচ আউটপুট ইজ রিকোয়ার্ড। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। 2012 সালে 31 অগস্ট বাঁকুড়া জেল থেকে পলাতক আসামি মনোরঞ্জন সাহুকে অবশেষে গ্রেপ্তার করল পুলিশ। দীর্ঘদিন ধরে সে নানা স্থানে আত্মগোপন করেছিল। পুলিশ তদন্তে অবশেষে ধরা পড়ে সে। উল্লেখ্য, একটি হত্যার মামলায় তাকে যাবজ্জীবন সাজা দেয় আদালত।
জীবন সাজাপ্রাপ্ত আসামি মনোরঞ্জন সাহু বাগুড়া জেল থেকে 31 আগস্ট 2012 পালিয়ে যায়। তোলপাড় করে খোঁজ তল্লাশি শুরু করে জেলা পুলিশ। চারিদিকে খবর পাঠানো হয়। 2007 সালে গোয়ালতোড়ের বাসিন্দা মনোরঞ্জন সাহু তার এক আত্মীয়ার হত্যাকাণ্ডে যুক্ত থাকার দায়ে দোষী সাব্যস্ত করে আদালত। গত বছর সে দীর্ঘ 3 ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে কারারক্ষীদের চোখে ধুলো দিয়ে পগার পার হয়ে যায়। মনোরঞ্জনের মনোবাসনা পূর্ণ হয়নি। শেষ রক্ষার জন্য সে 12 বন্দোয়ানের বিভিন্ন স্থানে আত্মগোপন করে নিজের গ্রামে গোয়ালতোড়ে পৌঁছে যায়। পুলিশি তদন্ত আর অনুসন্ধানে পুলিশের জালে ধরা পড়ে সে। শুক্রবার পুনরায় তাকে বাঁকুড়া জেলা আদালতে পাঠানো হয়। কি কারণে জেল হয়েছিল আপনার? আমার স্ত্রীর পিসি শাশুড়ি মারা গেছিল, সেই হিসাবে আমাকে জেল দিয়ে দিয়েছিল। তো আপনি কি হত্যাকাণ্ডে যুক্ত ছিলেন? যুক্ত কোনো নাই। তাহলে ও জেলটা হলো কেন? জেলটা স্যার সেখান থেকে আমার অভিযোগ এলো, রাত্রেবেলা আমাকে ঘুমাচ্ছি বিছনাতে, এসে তুলে আমাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে শিমলাবল থানা আমাকে কেস দিল। কবে পালিয়ে গেছিলেন আপনি জেল থেকে? জেলের স্যার গেটে মানে আমি জেলের সমস্ত কাজ করতাম, তো গেটটা খোলা ছিল, সেই হিসাবে গেটটা খোলা আছে, আমি বেরিয়েছি। কেউ সুযোগ দিয়েছিল পালিয়ে যাওয়ার? না স্যার, মানে জেলের গেটটা খোলা ছিল। জেলের গেট খোলা ছিল? হ্যাঁ। জেল রক্ষী ছিল না সেই সময়? ছিল, কিন্তু তারা ওই ধারে একটা রুম, এধারে একটা সুযোগ দিয়ে দিল যাওয়ার, পালিয়ে যাওয়ার। পালিয়ে যাওয়ার সুযোগ নেই, কিন্তু ওগুলো আমি দায়িত্ব নিয়ে এগুলো সমস্ত কাজে করতাম, কিন্তু ওরা কোনোদিন ভাবতনি যে পালিয়ে যাবে। কতদিন জেল হয়েছিল? কতদিন জেল হয়েছিল? জেল হয়েছিল 2027 থেকে আছে। জেলের গেট খোলা ছিল, অন্য জন তো পালিয়ে যেতে পারতো নাকি? হ্যাঁ, সে যেতে পারতো, কিন্তু আমরাই তো যাওয়া আসা করি, গেটে তো সবাই তো যেতে পারেনি। আপনি কয়েদি হিসাবে জেলে যাতায়াত করতে পারতেন? ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। সরস্বতী পুজোয় মাতোয়ারা জেলাবাসী আনন্দ উচ্ছ্বাসে মাতল স্কুল কলেজ থেকে পাড়ার মণ্ডপ। নিজেদের বসতবাড়ির জমি দান করে বিদ্যালয় তৈরির অনন্য নজির জঙ্গলমহলের সবর পরিবারের 2 ভাইয়ের। কুয়াশার জেরে ব্যাপক ক্ষতির মুখে সরষে চাষ, ক্ষতির মুখে তৈল উৎপাদন। আজকের মতো জেলার বার্তা এই পর্যন্তই। পরবর্তী খবর দেখুন আপনাদের প্রিয় চ্যানেলে ঠিক এই সময় এদিনে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। দেখতে থাকুন জেলার বার্তা, জেলার মানুষের অন্তরের কথা। নমস্কার।